মালয়েশিয়া থেকে চীন, মাননীয় প্রধানমন্ত্রীর হাই প্রোফাইল সফরগুলোতে আসলে কি অর্জন হলো? কেন লাল গালিচা সংবর্ধনা আর ফেসবুকের ব্যাকগ্রাউন্ড মিউজিকই মুখ্য হয়ে উঠল, যখন পর্দার আড়ালে বড় কোনো চুক্তি অধরায় রয়ে গেল? এটি কি পররাষ্ট্রনীতির কোনো নতুন কৌশল, নাকি বড় কোনো সংকটের পূর্বাভাস? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর দিয়ে শুরু করা যাক। সফরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উন্মাদনা দেখা গেলেও কূটনৈতিক টেবিলে প্রাপ্তি কি? বাংলাদেশের জন্য মালয়েশিয়ার সবচেয়ে বড় গুরুত্ব ছিল শ্রমবাজার। আমাদের প্রত্যাশা ছিল অবৈধ শ্রমিকদের বৈধকরণ এবং নতুন করে জনশক্তি রপ্তানির নিশ্চয়তা। কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়া সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি। সংবর্ধনার জৌলুস আর ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে হাবিব ওয়াহিদের গান আলোচনার তুঙ্গে থাকলেও সাধারণ শ্রমিকের ভাগ্য বদলে কোনো রোডম্যাপ এই সফর থেকে আসেনি। ফলে সাধারণ ও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে এই সফরটি কেবলই একটি পাবলিক রিলেশন বা ছবি তোলার আনুষ্ঠানিকতাই হয়ে রয়ে গেল। মালয়েশিয়ার পর নজর দেওয়া যাক চীনের দিকে। চীন সফরটি শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। বেইজিংয়ে প্রধানমন্ত্রীর ট্রেন স্টেশনে নামা এবং তাকে রিসিভ করার প্রোটোকল বিশ্লেষণ করলে দেখা যায় চীন বাংলাদেশকে টপ প্রায়োরিটি বা বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি একটি বড় সংকেত। চীন সম্ভবত বার্তা দিচ্ছে যে ভারত এবং আমেরিকার সাথে বাংলাদেশের দোদুল্যমান নীতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বেইজিং এর বার্তা পরিষ্কার, সবার বন্ধু হয়ে কাউকে অসন্তুষ্ট না করার নীতি দিয়ে চীনের মন জয় করা কঠিন। চীন চায় বাংলাদেশ তাদের বলয়ে পুরোপুরি প্রবেশ করুক। বিশেষ করে তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে চীনের অনীহা বা ধীর গতি এই বার্তারই প্রতিফলন। তারা বলছে আমরা সব করে দেব, বিমান ঘাঁটি থেকে শুরু করে হাসপাতাল, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। এবারের সফরে 14টি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু একটিও চূড়ান্ত চুক্তি বা ডিল হয়নি। এখানে একটি সূক্ষ্ম বিশ্লেষণ প্রয়োজন। সরকার এটিকে লোন বা ঋণের বোঝা না বাড়িয়ে বিনিয়োগ খোঁজার কৌশল হিসেবে দেখছে। মোংলা ইকোনমিক জোনের জমি ভারতকে বাদ দিয়ে চীনকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা একটি বড় স্ট্র্যাটেজিক শিফট। একদিকে বাংলাদেশ ওয়ান চায়না নীতিতে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে 15-20 বিলিয়ন ডলারের লোনের পরিবর্তে সরাসরি বিনিয়োগ চেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাজেট ঘাটতি মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা কি এই বিনিয়োগ দিয়ে দ্রুত পূরণ সম্ভব? যদি চীন দ্রুত বিনিয়োগ না করে তবে এই অর্থবছর সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যখন মাননীয় প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে লড়াই করছেন, তখন দেশের অভ্যন্তরে সংসদীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের কূটনৈতিক তৎপরতা নজর কেড়েছে। প্রতিদিন কোনো না কোনো শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রদূত, যেমন সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে তার বৈঠক জামায়াতে ইসলামের কূটনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রমাণ দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের চীনমুখী নীতি যদি পশ্চিমা বিশ্বের সাথে দূরত্ব বাড়ায়, তবে পশ্চিমা দেশগুলো বিকল্প শক্তির সাথে যোগাযোগ বাড়িয়ে একটি ভারসাম্য তৈরি করতে চায়। অর্থাৎ দেশের বাইরেও ভেতরে এক নতুন ঘরানার কূটনৈতিক মেরুকরণ আমরা লক্ষ্য করছি। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমরা কি কোনো কুলি পাচ্ছি না? চীন মালয়েশিয়া সফর থেকে প্রাপ্ত শিক্ষা আর দেশের ভেতরের কূটনৈতিক চাপ সরকার কিভাবে সামাল দেয়, তাই এখন দেখার বিষয়।